হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, যে কাপড় টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 16 হাউ টু অপটিমাইজ এইচটিএক্সএস ফাইল। অর্থাৎ আজকে আমরা এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল বাংলা আমরা ক্লাস 16 এর মধ্যে কি দেখব, যে কিভাবে আমাদের এসইউর মধ্যে আমরা এইচটিএক্সএস ফাইল আমরা অপটিমাইজ করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এখানে এই টেকনিক্যাল এসইউর মধ্যে আমরা যে এখানে এইচটিএক্সএস এর যে ফাইলটা আমরা অপটিমাইজ করব, তো এটা ছাড়াও কিন্তু আমরা আগের ভিডিওতে কি দেখছিলাম, যে আগে আমরা দেখছিলাম যে কিভাবে যে আমাদের লগ ফাইল অ্যানালাইসিস করতে পারে সেই বিষয়টা। তো এই লগ ফাইলের মাধ্যমে আমরা কোন বিষয় দেখছি, যে এখানে যে বিভিন্ন ধরনের যে এখন যে সার্চ ইঞ্জিনের যে বটগুলো আছে, তারা যে আমাদের এই সার্ভারে যে রিকোয়েস্ট পাঠায়, তাদের সেই রিকোয়েস্ট গুলা বা এই লগ বিষয়গুলো আছে সেগুলো কিভাবে আমরা ফাইন্ড আউট করতে পারি। তারপরে এটা ফাইন্ড আউট করার পরে সেটা আবার কিভাবে আমরা এই রোবট ডট যে টিএক্সটি ফাইলের মাধ্যমে আমরা লগ করতে পারি, সেটা কিন্তু রোবট ডট টিএক্সটি আমাদের সেই ভিডিওতে আমরা সেই বিষয়গুলো দেখাইছিলাম। তো এখন ধরুন যে এখান থেকে এই এইচটিএক্সএস এর যে ফাইলটা আছে, এটা কিন্তু আমাদের একটা সার্ভার রিলেটেড ফাইল। তো এখান থেকে আমাদের এই এইচটিএক্সএস এর ফাইলের এটা ধরুন যে আমাদের যে ফাইলের কাজটা করার জন্য আমাদের কোথায় যেতে হবে, যে আমাদের এটা ধরুন আমাদের যে রুট ডিরেক্টরি আছে মানে পাবলিক এইচটিএমএল, সেটা করার জন্য আমরা সরাসরি সি প্যানেলে ঢুকে করতে পারি, বা চাইলে আমাদের ওয়েবসাইটে যায় আমরা একটা কি প্লাগইনস আমরা ইনস্টল করে তার মাধ্যমে করতে পারি। আমি দুইভাবে বিষয়টা আপনাদের দেখাবো। তো এখান থেকে ধরুন আমাদের এই যে এইচটিএক্সএস এর ফাইল ছাড়াও আমরা এখন আগে যে টেকনিক্যাল এসইউর যে ভিডিওগুলো করছিলাম সেগুলো হচ্ছে যে লগ ফাইল অ্যানালাইসিস, তারপরে রোবট ডট টিএক্সটি, তারপরে ইউআরএল স্ট্রাকচার, ব্রেড কাম, তারপরে অ্যাডভান্স সাইট ম্যাপ, তারপরে টেকনিক্যাল এসইউর যে টুলস গুলা। তো এই বিষয়গুলো ধরুন আমার টেকনিক্যাল এসইউর আগের ভিডিওগুলো ছিল। তাছাড়া এখন ধরুন যে কি যে এই টেকনিক্যাল এসইউর চেক লিস্ট, তারপর রোড ম্যাপ, তারপর টাইপস অফ যে ওয়েবসাইট, সার্চ ইঞ্জিন, র্যাঙ্কিং ফ্যাক্টর, সাব টাইপ, এসইউ কোর এন্ড মার্কেট প্লেস, তারপরে টাইপ অফ এসইউ, তারপরে এসইউর বেসিক বিষয়। তো এইসব বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনার চ্যানেলে সার্চ দিয়ে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাছাড়া কিভাবে একটা ই কমার্স স্টোর বা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে হয়, ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়, তো এইসব বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনার চ্যানেলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাছাড়া ইনভেন্টর প্রো এবং ফ্রি ভার্সনের যে উইজেট গুলো আছে তার উপরে কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনার চ্যানেলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এমনকি আপনার যদি আমার এখানে প্লেলিস্ট আসেন, প্লেলিস্ট আসলে কিন্তু আমার এখানে এসইও, তারপরে যে ই কমার্স, এলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। এই প্লেলিস্টগুলো থেকে ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপর আর অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা যাই, তাহলে চলুন আমাদের আজকের ভিডিওটা শুরু করি। তাহলে এখন আজকে আমরা বলছি কি আমাদের টেকনিক্যাল এসইওর একটা ইম্পর্টেন্ট বিষয়, যে আমাদের কোনটা যে এইচটিএক্সএস এর ফাইল। তো এই ফাইলটা কিভাবে আমরা অপটিমাইজ করতে পারি, আজকে আমরা সেই টোটাল বিষয়টা জানবো। তো এখান থেকে ধরুন আমাদের এইচটিএক্সএস ফাইল আমরা অপটিমাইজ করার আগে এইচটিএক্সএস ফাইলটা কি সেই সম্বন্ধে আমরা জানি। তো এখানে এইচটিএক্সএস ফাইল এক্সেস এর বিষয়টা কি, তো এখানে ধরেন যে আমরা কি লিখছি, যে এখানে এইচটিএক্সএস হলো একটি কনফিগারেশন ফাইল বা অ্যাপাচি ওয়েব সার্ভারে ব্যবহৃত হয়। এটি সার্ভারের আচরণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং সাধারণত ওয়েবসাইটের মূল ফোল্ডার বা সাব ফোল্ডারে থাকে। তো আমরা কিন্তু জানলাম এইচটিএক্সএস এর ফাইলটা কি, এটা কোন জায়গায় থাকে। তারপর এখানে কি লেখা আছে, যে এইচটিএক্সএস ফাইল কি এবং এসইউ এর ব্যবহার। তো এইচটিএক্সএস এর এটার ফুল মিনিং কি, হাইপার টেক্সট অ্যাক্সেস হলো অ্যাপাচি ওয়েব সার্ভারের একটি কনফিগারেশন ফাইল যা ওয়েবসাইটের বিভিন্ন সেটিং নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। এটি মূলত ইউআরএল রিডাইরেকশন, ক্যাশিং, নিরাপত্তা এবং পারমালিঙ্ক স্ট্রাকচার সেট করার জন্য ব্যবহৃত হয়, যা এসইউর জন্য গুরুত্বপূর্ণ। তা আমরা কিন্তু এখানে জানলাম যে এই যে আমাদের যে এটা আমাদের কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, তাহলে এখানে কোন কোন ক্ষেত্রে এটা আমরা দেখছি ইউআরএল রিডাইরেকশন করতে পারি, তারপর আমরা ক্যাশিং এর বিষয় আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তারপর নিরাপত্তা, তারপর পার্মানেন্ট স্ট্রাকচার। তো এই বিষয়গুলো সেট করার জন্য আমরা এখানে এইচটিএক্সএস এর যে ফাইলের মধ্যে এই কাজগুলো আমরা করতে পারি। তো এখন তারপর আমরা একটা নিচে পড়ি এগুলা কি লিখছে, এইচটিএক্সএস ফাইলের কাজগুলো কি। তাহলে প্রথমে আছে ইউআরএল রিডাইরেক্ট। তো এখানে লিঙ্ক এসইউ ফ্রেন্ডলি করার জন্য ইউআরএল পরিবর্তন করা যায়। তারপর আছে রিডাইরেকশন, তো ভিজিটরদের একটি ইউআরএল থেকে অন্য ইউআরএল এ পাঠানো যায়। তারপর আইপি ব্লক, তো আমরা যদি নির্দিষ্ট আইপি থেকে ওয়েবসাইটে প্রবেশ বন্ধ করতে চাই, আমাদের নির্দিষ্ট কোনো একটা আইপি আমরা যদি ব্লক করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এইচটিএক্সএস এ আমরা যাই সে কাজটা করতে পারি। তারপর রিডাইরেক্টরি ব্রাউজিং বন্ধ, তো এখন হচ্ছে ব্যবহারকারী যেন ওয়েবসাইটের ফোল্ডার ব্রাউজ করতে না পারে। তারপরে ক্যাশ কন্ট্রোল, তো এখান থেকে ওয়েবসাইটের গতি বাড়ানোর জন্য ক্যাশিং নিয়ন্ত্রণ করা যায়। তারপরে হট লিঙ্কিং প্রতিরোধ, তাই অন্য সাইট যেন আপনার ছবি বা মিডিয়া সরাসরি ব্যবহার করতে না পারে। তো এইসব বিষয়গুলো কিন্তু আমরা এইচটিএক্সএস ফাইলে আমরা করতে পারি এগুলা। তারপর এখন তো উদাহরণ এইচটিএক্সএস ফাইলের কিছু সাধারণ কোড। এইচটিএক্সএস ফাইলের যে কোডগুলো থাকে সেই কোডগুলো কিরকম থাকে, যেমন প্রথমে এখানে তো আছে এইচটিটিপি থেকে এইচটিটিপিএস রিডাইরেক্ট করা। তো এখানে ধরো যে আমাদের যদি এই ডোমেনটা থাকে, মানে আমাদের সাইটটা যদি এরকম থাকে যে এইচটিটিপি দিয়ে থাকে, আমাদের এই প্রটোকল দিয়ে থাকে, তো সেটা আমরা এখানে এইচটিটিপি থেকে এইচটিটিপিএস আমরা রিডাইরেক্ট করার জন্য এই যে এখানে যে কোডটা আছে এই কোডের মাধ্যমে করতে পারি। তো
তো এটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো। তো এখান থেকে আমরা ধরেন যে আমরা আগে বিষয়গুলো পড়ে নেই, তারপর আমরা এখানে সরাসরি আমরা সি প্যানেলে ঢুকা বা আমরা প্লাগইনস ই করে আমরা দুইটা ভাবে বিষয়গুলো দেখবো। এখান থেকে আমরা আগে জানি এখানে কোন কোন বিষয়গুলো আছে। তো এটা থেকে আমাদের এই প্রটোকল থেকে আমাদের এই এসএসএল যুক্ত প্রটোকল রিডাইরেক্ট করার জন্য আমরা এই কোডটা ব্যবহার করতে পারি। তারপর একটা পেজ থেকে অন্য পেজে রিডাইরেক্ট করতে গেলে তো এই যে এখানে যে এটা লেখা আছে, এখানে কোডিং লেখা আছে, এই কোডিং এর মাধ্যমে করতে পারি। এখান থেকে তারপর নির্দিষ্ট আইপি ব্লক করার জন্য এই যে এখানে এই যে কোড লেখা আছে, তো এই কোডের মাধ্যমে আমরা আইপি ব্লক করতে পারি। তো এখানে লিখছি তারপরে কি এই ফাইলটি খুব শক্তিশালী এবং ভুলভাবে ব্যবহার করলে ওয়েবসাইট ডাউন হয়ে যেতে পারে, তাই এটা সম্পাদন করার আগে ব্যাকআপ রাখা ভালো। তাই বলছে কি এই যে HTTP ফাইল যে অ্যাক্সেস, এখানে গিয়ে আপনি যে কোনো কিছু আপনার এখানে এক পেজ থেকে আরেক পেজে করবেন, তারপরে আইপি ব্লক করবেন, মানে এই ধরনের কাজগুলো করার আগে আপনাকে অবশ্যই কি করতে হবে, HTTP অ্যাক্সেস এর ফাইলটা আপনাকে ব্যাকআপ রাখতে হবে। আপনি ডাউনলোড করে ব্যাকআপ রেখে নেবেন, যে ব্যাকআপ রাখার পরে কোনো প্রবলেম হলে আপনার সেই ব্যাকআপের মাধ্যমে এটা সলিউশন করতে পারবেন। তাহলে এখন ধরুন যে কি এই ফাইলটা খুব শক্তিশালী, এখানে ভুল করলে আপনার ওয়েবসাইটটা ডাউন হতে পারে, দেখা গেছে আপনার ওয়েবসাইটের মধ্যে কোনো কাজ করতেছে না, ভিজিটর ঢুকতে পারছেন না, সমস্যা হতে পারে। তো অবশ্যই ব্যাকআপ রাখবেন আপনারা তো HTTP ফাইলে কাজ করতে গেলে। তারপর এখানে SEO তে HTTP ফাইলের ব্যবহার, তো এখানে পরে ইউআরএল রিডাইরেকশন। তাহলে এখানে 301 রিডাইরেক্ট করার জন্য এই যে পুরনো ইউআরএল থেকে নতুন ইউআরএল রিডাইরেক্ট করে SEO র‍্যাঙ্ক ধরে রাখা যায়। তো এই যে কোডিংটা আমরা এটা দিয়ে করতে পারি। তারপরে আপনার এই www এবং নন www ভার্সন রিডাইরেকশন। তো এখানে আপনার যদি মনে করেন যে ওই আপনার ইয়াতে আসার পরে আপনি যখন আপনার ইয়াতে আসবেন, ধরুন আমি দেখাচ্ছি, যেমন আমার সাইডে আসার পরে এখন ধরুন এখানে যে আমার সাইটটার মধ্যে আমি এখানে আসি, আসার পরে ধরুন এখানে আমি যদি যাই, এখানে ধরুন আমি এখানে গেলাম, তাহলে আমারটার মধ্যে কিন্তু www এটার মধ্যে ইউজ করা নাই। তো এটা মধ্যে কিন্তু ধরেন যে আমার রুট ডিরেক্টরি www ইউজ করা নাই। এখন আপনি চাইলে এখানে www ইউজ করতে পারেন। সেক্ষেত্রে এটা কোডিংটা কোনটা, এই যে এখানে ধরুন দেওয়া আছে আপনার www থেকে নন ডাব্লিউ। যদি আপনার www থাকে তাহলে আপনার নন ডাব্লিউ, মানে আপনি যদি www থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি চান যে www উঠাই দিবেন, নন www করবেন, সেই ক্ষেত্রে এই কোডিং ব্যবহার করবেন। আর যদি মনে করেন আপনার নন ডাব্লিউ থেকে www, যে আপনার এখানে আমার কি www নাই, তা সেই ক্ষেত্রে আমি www এখানে নিয়ে আসবো, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করবো, এই কোডিংটা ব্যবহার করবো। নন ডাব্লিউ থেকে www তে রিডাইরেকশন করার জন্য এই কোডিংটা ব্যবহার করতে হবে। তো এই আমাদের এই বিষয়টা। তারপর এখন নিচে আসার পরে HTTPS ফোর্স করা। তো এখানে HTTP থেকে HTTPS রিডাইরেক্ট করার জন্য যে SEO তে পোস্ট করা যায়, এটা তোমরা আগে দেখছো, আগেও করা আছে, সেম এই যে কোডিংটা এখানে দেওয়া আছে, এখান থেকে আমরা করতে পারি। তারপর এখানে ক্যাশিং অপটিমাইজেশন। তো আমাদের এই যে ব্রাউজারে ক্যাশিং অপটিমাইজেশন করার জন্য আমরা এখান থেকে এই কোডিং ব্যবহার করে করতে পারি, যে কোডটার মাধ্যমে করতে পারি। তারপর এখানে হট লিঙ্ক প্রোটেকশন, ইমেজ চুরি রোধ করা। আপনার যে সাইটের মধ্যে যে ইমেজগুলো আছে সেগুলোতে চুরি না হয়, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে এখানে এই কোডিং ব্যবহার করলে আমাদের সাইট থেকে কোনো যে ইমেজ চুরি করতে পারবে না। সেক্ষেত্রে জেপিজি, জেপিজি, পিএনজি, গিফ, এখানে কিন্তু লেখা আছে এই কোডিংটার মাধ্যমে যে কি করতে পারি, আমাদের সাইট থেকে যাতে কোনো ইমেজ কেউ কি না করতে পারে, চুরি না করতে পারে, সেই ক্ষেত্রে আমরা এই কোডিং এর মাধ্যমে HTXS আমরা সেখানে যাই এই কোডিং এর মাধ্যমে সেটা আমরা করতে পারি, তাতে ইমেজগুলো চুরি না হয়, ইমেজ যাতে কেউ না নিতে পারে। তো এইটাই কোডিং এর মাধ্যমে। তারপরে কাস্টম 404 পেজ সেট করা। এখানে ধরেন যে কি SEO ইউজার এক্সপিরিয়েন্সের ভালো রাখতে কাস্টম 40 পেজ ব্যবহার করা হয়। তো এখানে এটা করার বিষয়টা কি, যে এখানে ধরেন আমাদের সাইটে যাওয়ার পরে আমরা ধরেন এখানে কি লিখলাম, ধরেন আমি এখানে লিখলাম যে একটা ধরেন যে কোনটা কিছু লিখলাম, ধরেন এটা আমার একটা আমি এই পেজে ঢুকবো বা এই পোস্টে ঢুকবো, দেখার পরে আমি এন্টার প্রেস করলাম। তো এখানে ধরেন যে কি এই 404 এররটা চলে আসছে, মানে এই পেজটা বা এই পোস্টটা খুঁজে পাইতেছে না, এখানে 404 এরর আসছে। তাহলে এখন ধরেন আপনার সাইডে এখন ধরেন যে আপনি যদি এই এরর ডকুমেন্ট 404 যে চান এই এররটা আসুক, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করতে হবে, যে এখানে এর পরে আপনি কোন পেজটা, আপনার একটা পেজ থাকতে হবে, যে যেই পেজের এই যে এখানে ধরেন পেজটা করা আছে, এই পেজটা কিন্তু এখানে এই এররটা চলে আসছে, তাহলে আপনাকে অবশ্যই আপনার সেই পেজটা এখানে দেখাইতে হবে, যে এই পেজটা এখানে শো করবে 404 পেজ হিসাবে। যদি এই পেজটা খুঁজে না পায়, এই পেজটা খুঁজে না পেলে সেই পেজটা এখন ধরেন যে কি যেটা খুঁজে না পাইলে এখন 404 এই পেজটা চলে আসবে, সেই ক্ষেত্রে আপনি এই কোডিং ব্যবহার করে আপনার সেই পেজটা ইউআরএল দিয়ে দিলে এই কাজটা করবে। এটা সেই বিষয়টা। তারপর এখানে লাস্টে কি লেখা আছে, .htxs ফাইল SEO তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে রিডাইরেকশন, HTTPS এর এনফোর্সমেন্ট, ক্যাশিং এবং ডুপ্লিকেট কন্টেন্ট সমস্যা সমাধানে। তবে ভুল কনফিগারেশন করলে সাইট অ্যাক্সেস সমস্যা হতে পারে, তাই এটি ব্যবহারের আগে ব্যাকআপ রাখা উচিত, যেটা তো আমরা আগে জানছি। তো আমরা এখানে থিওরিটিক্যাল এই বিষয়গুলো জানলাম, কিছু কিছু কোড আমরা দেখলাম যে এই কোডগুলোর মাধ্যমে এই কাজগুলো করতে পারি। তো এখন আমরা প্র্যাকটিক্যালি আমরা চলে যাব, যেখানে কিছু কোড আমরা ব্যবহার করব, পাশাপাশি এখানে এই যে HTXS এর এই যেখানে কিন্তু আরো অনেকগুলো কোড দেওয়া আছে, এই বিষয়গুলো আমরা ডিটেইলস আলোচনা করব, পাশাপাশি কিছু বিষয় আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো এখানে এই যে কোডগুলো যেগুলো দেওয়া আছে আমার এখানে এই যে কোডগুলো, তো এই কোডগুলো আপনারা কিভাবে পাবেন, আপনারা প্র্যাকটিস পারপাস করার জন্য। তো এই কোডগুলো কি করব, আমি আমার যে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কি করে দেব, এখানে একটা লিংক দিয়ে দেব, সেই লিংকে ক্লিক করলে আপনারা কি করতে পারবেন, যে গুগল ড্রাইভ থেকে আপনারা সেই লিংকটা ডাউনলোড করে নিলে
আপনাদের নোটপ্যাডে এই যে এমন আমার মতো নোটপ্যাডে এই কোডগুলো চলে আসবে। আসলে আপনি এখানে নোটপ্যাড থেকে কোডগুলো নিয়ে আপনি কি করতে ব্যবহার করে আপনি প্র্যাকটিস করতে পারবেন। কিন্তু অবশ্যই প্র্যাকটিস করার আগে বি কেয়ারফুল, কারণ HTXS খুব ইম্পর্টেন্ট একটা ফাইল। এখানে আপনি উল্টাপাল্টা করলে আপনার ওয়েবসাইটে সমস্যা করতে পারে। তার আগে অবশ্যই বলছি কি HTXS ফাইলে আপনার একটা ব্যাকআপ রেখে নেবেন, ডাউনলোড করে ব্যাকআপ নিয়ে তারপর আপনি প্র্যাকটিস করলেন, বা সমস্যা দিলে আপনি আবার ব্যাকআপ ফাইলটা নিয়ে রেখে আপনি সমাধান করতে পারবেন। বাস এখন তাইলে এখান থেকে এই ধরেন আমি উপরে একটা লিঙ্ক রাখছি, এই লিঙ্কটা আমি ধরেন এখান থেকে ধরেন আমি দেখাচ্ছি কিরকম হবে। এই লিঙ্কটা আমি দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে দিব, এই যে লিঙ্কটা গুগল ড্রাইভের। তো এই লিঙ্কে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আপনাদের কাছে এই যে এরকম চলে আসবে, এই যে HTXS কোডের TXT ফাইলের যে কোডটা এই যে এরকম চলে আসবে। দেখেন এরকম চলে আসলে আপনারা এই যে ডাউনলোডে গিয়ে ডাউনলোড করবেন। ডাউনলোড করলে কিন্তু যে আমার মতো আপনাদের এই যে HTXS এরকম চলে আসলে আপনার নোটপ্যাড থেকে ওপেন করে আপনার কাজগুলো করতে পারবেন। বাস এটা হচ্ছে এই বিষয়টা, তাহলে আমি একটু দেখাই দিলাম। বাস এখন ধরুন আমরা এখান থেকে প্র্যাকটিক্যালি ব্যবহার করার জন্য তাহলে আমি যেই সাইটে ব্যবহার করব আমি সেই সাইটটা চলে যাই। তো এখান থেকে ধরুন আমি আমার যে সাইটটা ব্যবহার করব সেটা হচ্ছে আমার hbonline.xyz। তো এই সাইটটার মধ্যে আমি ব্যবহার করব। তো এখানে আমি এন্টার প্রেস করি। বাস এন্টার প্রেস করার পরে ধরেন যে কি এখন আমি এই XYZ দিয়ে একটা ডোমেইন নিয়েছি যে এখান থেকে আপনাদের এই কাজগুলো দেখানোর জন্য। তো এখানে এই যে ডোমেইনটা নেওয়ার পরে এটা ধরুন আমি লেখার সাথে সাথে কিন্তু এটার মধ্যে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। কিন্তু এখন ধরুন আমি যখন ইনস্টল করছি ওয়ার্ডপ্রেস এখানে, তখন কিন্তু আমার এখানে আমি কি করছি যে এখানে ধরেন এটা আমি যে SSL সার্টিফিকেট ছাড়া মানে যেটা সিকিউর না, আমি সেই প্রটোকলের মাধ্যমে কি করছি এখানে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি সেই প্রটোকলের মাধ্যমে। এই কারণে কিন্তু আমার এখানে কি চলে আসছে নন সিকিউর। তো এখানে কিন্তু আমার এই ডোমেইনটা বর্তমানে সিকিউর না। তাহলে আমি যখন HTTP দিয়ে আমি এখানে কোনো ডোমেইন আমি ধরেন যে করি আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় দেখাই দিই, সেই ক্ষেত্রে কিন্তু এটা আমাদের সিকিউর থাকে না, কারণ এটা HTTP দেওয়া আছে। তো এখানে নন সিকিউর লেখা আছে। তাইলে আমাকে SSL যুক্ত যে প্রটোকলটা আছে যে HTTPS, সেটা কিন্তু আমি ইচ্ছা করলে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় দেখাইতে পারতাম। কিন্তু আপনি যদি মনে করেন আপনার সাইটটা যদি কোনো কোডিং সাইট হয় বা আপনার সেখান থেকে আপনার করার কোনো প্রবলেম দেখাইতেছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে HTTPS এর ভিতরে যায় কিন্তু আপনি কোডিং ব্যবহার করে আপনি এখানে SSL সার্টিফিকেট যুক্ত যে আপনার প্রটোকলটা সেটা আপনার ইচ্ছা করে দেখাই দিলে আপনার এখান থেকে এই যে ইউআরএলটা এটা কিন্তু আপনার এখান থেকে নন সিকিউর থাকবে না, এটা সিকিউর হয়ে যাবে। এখন বর্তমানে এটা কি আছে এখানে নন সিকিউর আছে, যেহেতু এটা HTTP ব্যবহার করা আছে। তাহলে ধরুন আমি এখান থেকে এটা যে আমি প্রথমে দেখাচ্ছি যে আমি এখানে ওই যে সি প্যানেলে যাই যে আমি কোন জায়গা থেকে এটা ধরেন যে আমি এখানে সেট করতে পারতাম, সেটা আমি একটু দেখানোর পরে তারপর আমি HTTPS এর আমি সেখানে ফাইলে চলে যাব। তাহলে এখন প্রথমে আমি চলে যাচ্ছি, আমি এখান থেকে আমি চলে যাব আমার ওয়ার্ডপ্রেসের, আমি এখানে চলে যাব আমার কোথায় এখানে সি প্যানেলে চলে যাব। তাহলে আমি আমার এখানে আমি ডোমেনের নাম লেখার পর আমি কি লিখতেছি সি প্যানেল, আমি সি প্যানেল লিখলাম। এখানে আমার সি প্যানেলে চলে আসতেছি। আসার পরে এখন আমার সি প্যানেলের এখানে আমার ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিতে হবে। এখন আমার এখানে কিন্তু ইউজার নেমটা অটোমেটিক চলে আসছে, চলে না আসলে আপনারা ইউজার নেমটা লেখা দিবেন। বাস তারপরে পাসওয়ার্ডটা এখানে আমার কপি করা আছে পেস্ট করে দিলাম। বাস আমরা লগইনে ক্লিক করি। আমার এই ডোমেনের এখানে আমি কোথায় চলে আসছি আমার সি প্যানেলে। তা আপনার যদি এখানে ধরেন যে এটার হোস্টিং আপনার ধরেন যে যেখান থেকে কিনবেন সেখান থেকে সি প্যানেল আপনাকে দিয়ে দিলে আপনার সে সি প্যানেলে এখানে আপনি ইউজার নেম পাসওয়ার্ড সি প্যানেলে চলে আসবেন। বাস আসার পরে এখন ধরুন আমরা এখান থেকে কোথায় চলে যাব যে আমাদের HTXS এর ফাইলটা আমাদের কোথায় থাকে, আমরা বলছি আমাদের যে এখানে এটা রুট ডিরেক্টরিতে থাকে বা সাব ডিরেক্টরিতে থাকে। তো রুট ডিরেক্টরিতে আমরা যাওয়ার জন্য কোথায় থেকে চলে যাব, আমরা নিচ দিকে আসবো। আসার পরে দেখবো আমাদের কোথায় লেখা আছে ফাইল ম্যানেজার। আমরা এই যে ফাইলসে চলে আসবো, নিচ দিকে আসার পরে ফাইলসে আসার পরে এই যে ফাইলস ম্যানেজার, আমরা ফাইলস ম্যানেজারে ক্লিক করি। বাস এখানে ফাইলস ম্যানেজার আসার পরে ধরুন আমরা এখান থেকে চলে যাব কোথায় আমাদের পাবলিক HTML। তাহলে এই যে পাবলিক HTML এ ক্লিক করি। বাস ক্লিক করার পরে আমার কিন্তু এই যে HTXS ফাইলটা কিন্তু আমার এখানে বর্তমানে শো করতেছে, কিন্তু এই ফাইলটা কিন্তু ধরেন আমার এখানে হিডেন করা থাকে। তাহলে এখন ধরেন যে এই ফাইলটা হিডেন, আপনার ধরেন যে এটা আমাদের তো অ্যাপাচি সার্ভার, তো আপনি অ্যাপাচি সার্ভার বা আপনার লিনাক্স সার্ভার আপনি যে সার্ভার থেকে কাজটা করেন না কেন, সেক্ষেত্রে কিন্তু এই HTXS ফাইলটা কিন্তু আমাদের বাই ডিফল্ট হিডেন করে থাকে। এখানে ধরেন যে এই ফাইলটা হিডেন করা থাকলে আপনি কিভাবে ওপেন করবেন, এখন তো এখানে শো করতেছে। তো এই যে আমরা সেটিং এ যাই, যার পর সেটিং থেকে অপশনটা কিন্তু আমার টিক মার্ক দেওয়া আছে, এটা আমার কিন্তু টিক মার্ক ধরেন যে এটা আমার থাকে না। এখন ধরেন সেভে ক্লিক করলে এই ফাইলটা কিন্তু এখানে নাই, এটা কিন্তু টিক মার্ক আপনার এখানে থাকে না শোর মধ্যে, এটা কিন্তু হিডেন করে থাকে। তো হিডেন করে আপনি দেখেন পাবলিক HTML যে ফাইলটা না পান, তাহলে আপনি সেটিং এ যাবেন, যার পরে এই যে শো হিডেন আপনি এই অপশনটা টিক মার দিয়ে এখানে সেভে ক্লিক করবেন। তারপর এই যে ফাইলটা চলে আসছে। আসার পরে ধরেন এখন এখান থেকে আমাদের বলছি কি এই ফাইলটার মধ্যে আপনার কোনো কিছু এডিট করার আগে অবশ্যই এটাকে আপনি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার জন্য আমরা ফাইলটা সিলেক্ট করলাম, করার পর এই যে ডাউনলোড, আমরা এখান থেকে ক্লিক করে ডাউনলোড করতে পারি বা আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে ডাউনলোড, তা আমরা এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিলাম।
বাস ডাউনলোড করে আমরা এটা কি করলাম, এটা একটা ব্যাকআপ রেখে নিলাম। তাহলে আমরা এখান থেকে আমাদের এই যে ডাউনলোড ফোল্ডারে যাই, তাহলে আমাদের এখান থেকে কিন্তু HTXS এর আমাদের এই যে একটা ব্যাকআপ ফাইল আমরা রেখে নিলাম। এখানে কোনো প্রবলেম দিলে ব্যাকআপ ফাইল দিয়ে আমরা আগের জায়গায় চলে আসতে পারবো। বাস এখন এটা ব্যাকআপ রাখার পরে তারপরে এখন ধরুন আমরা এটার মধ্যে এডিট করার বিষয়ে চলে যাবো। তাইলে আমরা এই যে ফাইলটা আমরা এখানে সিলেক্ট করা অবস্থায়, সিলেক্ট করা অবস্থায় আপনারা চলে আসবেন এডিট অপশনে। তাহলে এডিট অপশনটা কোথায় আছে, এই যে উপরে দেখবেন রিনেমের ডান পাশে এডিট, আমরা এডিটে ক্লিক করি। এডিটে ক্লিক করার পর এখন আমরা এই যে আবার এখানে নিচে এডিট লেখা আছে এখানে ক্লিক করব। বাস এখন ধরুন আমাদের এই যে HTXS ফাইলের আমরা এখান থেকে আমাদের যেই বিষয়গুলো প্রয়োজন সেই কোডিং গুলো দিয়ে আমরা এখান থেকে কি করতে পারবো, আমাদের যে এই বিষয়গুলো আমরা নিজের মতো করে সাজাই নিতে পারবো। তো কিরকম আমি বিষয়গুলো দেখাচ্ছি। তো এখানে ধরুন আমি এটা সাজানোর জন্য আমি এখানে চলে আসি, আমার এই যে এখানে নিচে আসলে আমার যে কোডগুলো দেওয়া আছে, তো এই কোডগুলো বলছি আমার এখানে যে নোটপ্যাডে দেওয়া আছে। বাস আপনার এখানে আপনারা পাবেন নোটপ্যাড থেকে, আমার এখানে নোটপ্যাডে দেওয়া আছে, পাশাপাশি আমি এখানে নিচেও রাখছি এখানে ডক্সের মধ্যে। তো এখন প্রথমে আমি দেখবো যে আমার এই যে এখানে ধরুন আমার এখানে যে ডোমেনের মধ্যে আসলে, এই যে ডোমেন আসলে এটা বলছে এটা আমাদেরকে এটা বর্তমানে সিকোর না, এটা বর্তমানে সিকোর না। তাহলে আমরা কিন্তু এটা ধরুন এখান থেকে আমরা সিকোর ধরুন যে আমরা কিন্তু প্রথমেই আমাদের যেহেতু ওয়ার্ডপ্রেসের সাইটটা আমরা এখানে ইনস্টল করছি, তো আমি বলছিলাম যে এটা সিকিউর করার জন্য আমি তো বর্তমানে এখান থেকে কোডিং এর মাধ্যমে করতে পারি। কিন্তু কোডিং ছাড়াও আমি যদি মনে করেন এখান থেকে আমার এই যে সি প্যানেলে আসার পরে, এই যে সি প্যানেলে আসার পরে আমি যদি এই যে টুলসে না আমি এই যে নিচ দিকে আসার পর ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটওয়্যার ক্লাস, আমি যদি এই যে এখানে ক্লিক করি, বাস এখানে ক্লিক করার পরে আমি যখন এটা ইনস্টল করছিলাম, ইনস্টল করার পরে এখন ধরুন এই যে চলে আসছে, এইভাবে চলে আসছে। এখন ধরুন এখান থেকে ধরুন আমি এই যে ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে আমি যখন ওয়ার্ডপ্রেস এই যে এখানে ইনস্টল আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে ধরুন যে কিন্তু আমার এই যে আমি এইটার মধ্যে এখানে ক্লিক করলে আপনি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন আপনি কিভাবে দেখায় দিবেন। আপনি যদি চান যে এখানে আপনি কি করবেন এসএসএস আপনার যুক্ত ছাড়া এসএসএস ছাড়া দেখাবেন, তাহলে আমি কিন্তু এটা দিয়ে আপনাদের ইনস্টল করে দেখাইছি যাতে আপনাদের কাজটা বোঝানোর জন্য আমি এটা দিয়ে ইনস্টল করছিলাম। এই কারণে কিন্তু আমার এরকম আসছে। কিন্তু আমরা চাইলে কিন্তু এখান থেকে ইনস্টল করার সময় আমি কিন্তু চাইলে এই এসএসএল যুক্ত যায় এটা আছে প্রটোকল এটাতে দেখাইতে পারতাম, পাশাপাশি এসএসএল এর সাথে আমি এই ডাব্লিউডাব্লিউ এটা দিয়ে তারপর ইনস্টল করতে পারতাম। কিন্তু এখান থেকে আপনাদের কাজটা আমি এই বোঝানোর জন্য কিন্তু আমি এইটা দিয়ে ইনস্টল করছিলাম। তো আপনি সরাসরি এখান থেকে যাইয়া আপনি যখন ইনস্টল করবেন তখন আপনি কিন্তু এই যে এইচটিটিপি আপনার এখানে ওই যে ডাব্লিউডাব্লিউ পাশাপাশি এইচটিটিপিএস ডাব্লিউডাব্লিউ এগুলো দিয়ে কিন্তু এখানে ইনস্টল আমরা করতে পারি। কিন্তু আপনার সাইটটা যদি এমন হয় আপনার কোনো কোডিং সাইট হয় বা আপনার জায়গায় এখান থেকে করতে পারতেছেন না, সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন আপনার এই ডোমেনটা এরকম থাকে, তাহলে আপনি এখান থেকে সরাসরি এইভাবে না করে আমরা ধরেন যে কিভাবে করতে পারি কোডিং এর মাধ্যমে, আর সেটা করার জন্য আমরা HTTX এখান থেকে কাজটা দেখাবো। তো এখান থেকে এই কাজটা করার জন্য আমরা বলছি কি আমাদের এই যে এখান থেকে যে কোডিংটা আছে এই যে এটা বা নোটপ্যাডে যেটা রাখছি, এখান থেকে এই কোডিংটা আমরা প্রথমে সিলেক্ট করে এখান থেকে আমরা কপি করব। কপি করার পরে আমি HTTX ফাইলে চলে আসবো, আসার পর আমি এখানে এন্টার দিয়ে আমি নিচে এখানে এটা আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখন আমার কি করতে হবে, এখানে আমাদের কোনো কাজ নাই, শুধু এখান থেকে আমার এই যে HTTPS এর পরে এই যে example.com এখানে কি করতে হবে, আমার যে সাইটের ইউআরএলটা দিয়ে দিতে হবে। তো আমার সাইটের ইউআরএলটা কি, এই যে এখানে hponline.xyz। তো আমি যেহেতু xyz আমি এক্সটেনশন দিয়ে ডোমেন নিছি, আপনার যদি .com বা যেটা থাকে সেটা আপনি দেখাই দিবেন। তাহলে আমি এই যে আমার ডোমেনের এইটুকু এখান থেকে আমি সিলেক্ট করে কপি করি। কপি করার পর আমি এখানে এসে এই যে এখানে আমি এসে এটুকু পেস্ট করে দেব। এখানে এটুকু আমি ডিলিট করে দিয়ে আমি পেস্ট করে দিলাম। তো এখানে কিন্তু এইচবি অনলাইনের পরে এইটুকু থাকবে না, এটুকু তো আমার অলরেডি আছে বাম পাশে, এইটুকু অলরেডি আছে এখানে। তাহলে HTTPS এর পরে এই যে hponline.xyz বাস আমি দেখাই দিলাম। বাস এখন তো দেখাই দেওয়ার পরে আমি যদি সেভ করি, বাস এখন তো আমার HTTPS এই দেখানো আছে, কিন্তু এটার মধ্যে কি HTTPS না HTTP আছে। তাহলে আমি কিন্তু এইভাবে দেখানোর পরে লাস্টে আমাকে সেভ চেঞ্জ করতে হবে। আমার ধরেন কি সেভ হয়ে গেল, বা সেভ হওয়ার পরে এখন এটার আউটপুটটা দেখার জন্য আমি আমার সাইডে আসি। আসার পরে ধর আমি এখানে এসে যদি একটু রিলোড দিই, আমি রিলোড দেই, এখন আমি রিলোড দেই। দেখুন রিলোড দিলে কিন্তু আমার এখানে কাজটা হয়ে যাবে, একটু সময় নিচ্ছে। এখানে কি লেখা আছে, দিস পেজ ইজ নট ওয়ার্কিং। এটা কেন লেখা আছে তো আমরা দেখি আমাদের এটা ঠিক আছে কিনা। তো এখানে ধরুন যে আমাদের এই যে স্ল্যাশ করে আছে দুইটা, আমাদের এখানে একটা বাদ দিতে হবে। এখানে ধরুন আমরা একটা বাদ দিয়ে দিলাম, বাস আমাদের এরকম থাকবে। থাকার পরে এখন আমরা আবার সেভ চেঞ্জে ক্লিক করি, বাস আমরা এখানে সাকসেস দেখানোর পরে আবার এখানে শুধু আমরা একটু রিলোড দেই। এই যে এখন দেখেন হয়ে গেছে, এখন কিন্তু হয়ে গেল। আগের বার আমাদের স্ল্যাশ দুইটা পড়ছিল, এই যে এখানে দুইটা আসছিল, এখানে একটা বাদ দেওয়ার পরে এখন আবার এখান থেকে ধরুন আমি রিলোড দেওয়ার সাথে সাথে হয়ে গেল। এখন হইলোটা আমি কিভাবে বুঝবো, আমি যদি এখন ধরুন যে এখান থেকে আমি এখন ধরুন এই যে এখানে কি করি, হোম চাপ দিলাম, চাপ দেওয়ার পর এই HTTP চলে আসছে।
এইচটিটিপিএস কিন্তু চলে আসলো। দেখেন আগে কিন্তু এটা আমার ছিল না। এখন যদি আমি এসটা এখান থেকে আমি ধরুন ডিলিটও করে দিই, ডিলিট করে আমি এন্টার প্রেস করি, দেখেন তারপরে কিন্তু আমার এখন আগের মতো কিন্তু আর হবে না। এখন কিন্তু আমার এটা কি হয়ে গেছে, এসএসএল যুক্ত আমার এই ইউআরএলটা হয়ে গেল, আমার কিন্তু ডোমেনটা এটা এসএসএল যুক্ত হয়ে গেল। তাহলে আমরা এইভাবে চাইলে এইচটিটিপি অ্যাক্সেস দিয়ে চাই আমরা এই কোডিং এর মাধ্যমে এই কাজটা করতে পারি, সেটা কিন্তু আমরা এখানে প্র্যাকটিক্যালি দেখলাম। বাস এখন এটা দেখার পরে এখন ধরুন আমরা যে কি করব, আমরা একটা অন্য একটা বিষয় দেখবো। সেটা কোনটা? সেটা হচ্ছে এখন ধরুন যে আমার এখানে এই যে পেজ আছে, আমি ধরুন যে এখানে একটা পেজে থেকে আমি ধরুন যে ক্লিক করে আমি কি করব, অন্য একটা মানে আমার পুরাতন একটা পেজ থেকে আমি রিডাইরেক্ট করে আমি অন্য একটা পেজে আমি কি করব, এটাকে রিডাইরেক্ট করবো অন্য একটা পেজে নিয়ে, যাতে আমার নিয়ে যায়, সেই কাজটা দেখবো। আর সেই কাজটা করার জন্য ধরুন আমার এখানে কোডিং দেওয়া আছে কোনটা, আমি ধরুন নিজ দিকে আসলে এখানে এই কোডিং এর মধ্যে আমি একটা নিজ দিকে আসে এই কাজটা দেখার জন্য এই যে আমার এখানে ইউআরএল রিডাইরেকশন, আমি এই কাজটা দেখবো এখন প্র্যাকটিক্যালি। তো এখানে রিডাইরেক্ট এখানে 301 ওল্ড পেজ থেকে আমাকে এখানে ধরুন যে নিউ পেজে যাওয়ার জন্য এই যে কোডিংটা নিতে হবে। তাহলে আমি এই কোডিংটা এখান থেকে আমি সিলেক্ট করে প্রথমে কপি করি, সিলেক্ট করে আমি কপি করলাম। কপি করার পরে আমি আমার এখানে এসে আমি এই কোডটুকু এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখন আমার ওল্ড পেজটার প্রথমে ইউআরএল দিতে হবে। তাহলে এখন আমি আসি আমার সাইডের মধ্যে, এখানে তো শুধু একটা পেজে আছে স্যাম্পল পেজ। তাহলে এই স্যাম্পল পেজটা এখানে আমি ক্লিক করি, স্যাম্পল পেজ ক্লিক করার পরে এই যে স্যাম্পল পেজের এখান থেকে এই যে যেটা আছে এইটা আমি প্রথমে নিব। এখানে এই যে এইটুকু আমি সিলেক্ট করে কপি করলাম। কপি করার পরে এই যে এখানে আমার স্যাম্পল পেজের যেটা আছে ওল্ড পেজ হিসাবে আমি এইটা এখানে বসাই দিলাম। এই যে এখানে স্যাম্পল পেজ এটা কিন্তু থাকবে, কারণ আমার কিন্তু এখানে ধরুন যে এটার স্ল্যাশ কিন্তু যে ডান পাশে কিন্তু একটা এখানে স্ল্যাশ দেওয়া আছে, তাই এইটা কিন্তু এখানে আমার থাকতে হবে, এই থাকতে হবে। তারপরে এখন আমার এখানে কি করতে হবে, আমার এই যে এখানে এইচপি অনলাইন আমার এটা কি XYZ এটা আমার ডোমেনের নামটা করে এখন আমার নিউ পেজের এটা দিতে হবে এখানে। তাহলে আমার তো এখানে বর্তমানে শুধু এই পেজটা আছে, আর তো কোনো পেজ নাই। তাহলে এখন ধরেন এখান থেকে আমার যে পেজ থাকবে সেটার মধ্যে আমি নিতে পারি, বা চাইলে আমি এখন পেজের পরিবর্তে শুধু যদি আমি চাই যে এখানে ক্লিক করলে আমার সরাসরি আমার মেইন ডোমেনে চলে আসবে, আমি সেটা দেখাতে পারি। বা আপনার যদি অন্য কোনো পেজ থাকে সেটা আপনি দেখাতে পারেন। তাহলে আমি অন্য একটা পেজ দিয়ে বা আমি ডোমেন দিয়ে, যখন ডোমেন দিয়ে দেখাচ্ছি তাহলে আমি ডোমেন দিয়ে দেখানোর জন্য এই যে ডোমেনের নামটা এখান থেকে সিলেক্ট করে আমি কপি করি। কপি করার পরে এখানে এসে যে এখান থেকে ধরুন তো আমার তো অলরেডি ডোমেন আছে, এই যে ডোমেন, তাহলে এখানে নিউ পেজের জায়গায় আমি শুধু ডোমেন রাখতে পারি, বা আমার নতুন পেজ থাকলে পেজ আমি দেখাতে পারি। তাহলে এখান থেকে ধরুন আমি এই নতুন পেজে এইটুকু বাদ দিয়ে শুধু আমি কি রাখলাম, ডোমেনটা রাখলাম। যে এখনো যখন এই পেজে ক্লিক করা হবে, মানে এখান থেকে এই পেজে ক্লিক করা হলে সরাসরি আমার মেইন ডোমেনে চলে আসবে, এই পেজটা ওপেন হবে না। এই পেজের মধ্যে আমি এখানে এসে যদি কোনো ভিজিটর ক্লিক করে সরাসরি এই মেইন ডোমেনে চলে আসবে, মানে পেজটা ওপেন হবে না। এখন কিন্তু এই বিষয়টা এখানে মানে এখানে কিন্তু বলতেছে, কিন্তু আমি যদি মনে করেন অন্য পেজের ইউআরএল দিতাম তাহলে কিন্তু সেখানে যাইতো। তাহলে ধরুন আমরা এইটা দেখি যে কাজ করে কিনা, আমরা এখানে সেভ চেঞ্জ করি, আমি সেভ চেঞ্জ করলাম। করার পরে এখন দেখি এটার আউটপুটটা আমরা দেখার জন্য যদি মনে করেন আমরা এখান থেকে প্রথমে এটার আমরা এখানে আসি, আসার পরে ধরেন এখন ধরেন আমরা এখান থেকে এই যে স্যাম্পল পেজ, এই স্যাম্পল পেজে ক্লিক করলে কিন্তু আমার স্যাম্পল পেজ আসার কথা ছিল, স্যাম্পল পেজে আমার আসতেছে না, মানে এই মেইন ডোমেনে আসতেছে। এই স্যাম্পল পেজে ক্লিক করি, এই ধর মেইন ডোমেনে কিন্তু আছে, মানে স্যাম্পল পেজ আসতেছে না। কেন? যেহেতু এখান থেকে আমি কি দেখাই দিচ্ছি, এটা দেখাই দিচ্ছি এই কারণে, কারণ এই স্যাম্পল পেজে ক্লিক করলে আমার এই মেইন ডোমেনে আসবে। এখন যদি মনে করেন আমি এই মেইন ডোমেনে না এসে অন্য একটা পেজ দিতাম, তাহলে কিন্তু আমার এখানে একটা পেজ করা থাকতে হবে। আমি একটা পেজ করে দেখাচ্ছি বিষয়টা আপনাদের, wp admin, এখানে আমি ঢুকার পরে আমি একটা দেখাচ্ছি বিষয়টা কি কাজ করে। এখন এখান থেকে আমি যে একটা পেজ তৈরি করি, ধরুন আমি এড নিউ পেজে গেলাম, জাস্ট আপনাদের কাজটা বোঝানোর জন্য। এখান থেকে ধরুন আমি টেস্ট নামে একটা পেজ, ধরুন টেস্ট নামে একটা পেজ তৈরি করলাম। এই পেজের মধ্যে এখানে ধরুন ঢুকবে, এখানেতে ওয়েলকাম টেস্ট পেজ, জাস্ট এটাকে চলে লেখা পাবলিশ। বাস আমার এখানে টেস্ট পেজ নামে একটা পেজ তৈরি হয়ে গেল। বাস হওয়ার পরে এখন আমি এখান থেকে আমার ব্লগে ভিজিট চাই, আমি এখানে ক্লিক করি। বাস আমার এখান থেকে কিন্তু এই পেজ টেস্ট নামে একটা পেজ তৈরি হয়ে গেল, টেস্ট নামে একটা পেজ তৈরি করলাম। এখন ধরুন এই স্যাম্পল পেজে ক্লিক করতে গেলে কিন্তু বর্তমানে আমার মেইন যে ডোমেনটা আছে এখানে চলে আসতেছে, কিন্তু আমি চাচ্ছি যে স্যাম্পল পেজে ক্লিক করলে আপনার এই টেস্ট পেজটা ওপেন হয়ে যায়। এখন আমরা এই কাজটা করব। এখন ধরুন এটা করার জন্য এখন থেকে ধরুন আমরা আমাদের এই কোডিং এ চলে আসি। আসার পরে এই যে টেস্ট পেজের যেটা আছে এটা কিন্তু আমাদের এখানে নিতে হবে, কোথায়? এই যে এটার পরে এটা নিতে হবে।
তাহলে আমাদের এই টেস্ট পেজের যেটা আছে এই যে এইটুকু আমরা এখান থেকে সিলেক্ট করে কপি করলাম। কপি করার পরে এই যে আমরা এখানে পেস্ট করে দেব। তাহলে কি আসতেছে, এই যে এখানে এটার পরে স্ল্যাশ দিয়ে টেস্টের পরে স্ল্যাশ, কেন, যেহেতু এই ধরনের এরকম দেওয়া আছে আমার এখানে, এই যে এখানে স্ল্যাশ দিয়ে এরকম দেওয়া সেম এরকম ভাবে এখানে বিষয়টা সেট করে দিতে হবে। করার পরে এখন ধরুন আমি এটাকে সেভ করি, বা সেভ করার পরে এখন যদি এটার আউটপুটটা আমি একটু দেখি, তাহলে প্রথমে ধরুন আমি এখানে একটু আমার মেইন ডোমেনে আসা নেই, আসার পরে কিন্তু আমি এখানে যদি স্যাম্পল পেজে ক্লিক করি, তাহলে কিন্তু আমার ধরুন এখানে মেইন ডোমেনে আসতেছে, কিন্তু এই কাজটা কিন্তু আমার এখানে করতেছে না। এটা কেন করতেছে না, যেহেতু এইটা কি করছে, এখন আমি মাত্র কাজটা করলাম, এই কারণে এই কাজটাই ধরেন যে কি আমার এখানে এই ব্রাউজারের ক্যাশের মধ্যে এটা জমা হয়ে গেছে। এই কারণে কিন্তু আমি যদি একটু রিলোড দেই, রিলোড দেওয়ার পর আমি যদি এটা ক্লিক করি, ধরুন ক্যাশে জমা হয়ে গেছে, এই কারণে কিন্তু এই কাজটা করতেছে না। তাহলে প্রথম আমাকে ক্যাশটা একটু কি করতে হবে, আমি ক্যাশটা একটু কি করে নিচ্ছি, এই যে আমি স্টোরিতে গিয়ে আমার এখান থেকে আমি ক্যাশটা একটু ফাঁকা করে নিই। ধরুন এখান থেকে আমি এই যে ডিলেট ব্রাউজিং ডাটা, এখান থেকে যে আমি লাস্ট 7 দিনের বা আমি এখানে লাস্ট 24 ঘন্টার এই ডাটাগুলো আমি ডিলিট করে নিচ্ছি, জাস্ট আপনাদের কাজটা বোঝানোর জন্য। বা ডিলিট করার পরে এখন মনে করেন, এখন যদি আমি দেখি কাজটার আউটপুটটা, আমি একটু এখানে রিলোড দেই, বাস রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে এখন যদি মনে করেন আমি স্যাম্পল পেজে ক্লিক করি, এই ধরুন স্যাম্পল পেজে ক্লিক করলে কিন্তু টেস্ট পেজটা ধরুন চলে আসছে। তাহলে এখন স্যাম্পল পেজে ক্লিক করার সাথে সাথে টেস্ট পেজ চলে আসছে। কেন চলে আসছে, কারণ আমার আগে যেটা ছিল স্যাম্পল পেজে ক্লিক করলে যে আমার এখানে মেইন ডোমেনটা ওপেন হয়ে যেত, সেটা কিন্তু আমার ক্যাশে ব্রাউজারে হিস্টোরিতে জমা ছিল ক্যাশের মধ্যে। সেই কারণে আমি ক্যাশটার মানে আগের এগুলা যেগুলো জমা ছিল সেগুলো আমি ডিলিট করে দিয়ে এখন আবার এটা রিলোড দিয়ে আমি নতুন করে দিলাম, কিন্তু হয়ে গেল। এইভাবে কিন্তু কাজগুলো আপনাদের প্র্যাকটিস করতে হবে, বাস কাজগুলো খুবই সেন্সিটিভ, খুব আপনার কেয়ারফুলি করতে হবে, উল্টাপাল্টা হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। বাস এই ধরনের আমরা বিষয়টা প্র্যাকটিক্যালি দেখলাম যে হয়ে গেল। বাস এইভাবে কিন্তু আপনার এখান থেকে কি করতে পারেন, রিডাইরেক্ট করতে পারেন আপনার যে এখান থেকে যে আপনার ওল্ড পেজ থেকে আপনার নতুন পেজে বা আপনার রুট ডোমেনে কিভাবে আপনি রিডাইরেক্ট করতে পারেন সেটা কিন্তু প্র্যাকটিক্যালি দেখাই দেন। পাশাপাশি আমরা কি দেখলাম, যে এখান থেকে আমরা এইচটিটিপি থেকে এইচটিটিপিএস কিভাবে আমরা এখান থেকে রিডাইরেক্ট করতে পারি সেটা কিন্তু দেখলাম। বাস এখান থেকে এইভাবে আপনাদের প্রত্যেকটা কাজ ধরুন এখান থেকে আপনার এই যে এইচটিটিপিএস আপনার যায় কিন্তু কাজগুলো এখান থেকে আপনি করতে পারেন। বাস এখন ধরুন আমরা এই দুইটা দেখার পরে এখন আমরা পরবর্তীতে আমাদের এখান থেকে কোন কোন বিষয়গুলো আছে আমরা জানি। তো এখান থেকে ধরেন আমরা এইটার পরে যে 2 নম্বর দেওয়া আছে www টু নন www। তাহলে এখন ধরেন আপনার যদি এই সাইটটা, এই যে সাইটটা এখনো ধরেন আমরা আসার পরে এই সাইটটা কিন্তু আমাদের বর্তমানে কি এখানে www বর্তমানে নাই, এখানে www বর্তমানে নাই। এখন আমি যদি চাই যে এখানে কি যে www https এর পর রুট ডিরেক্টরি www আসবে, তারপর আমাদের এখানে hbonline.xyz এটা থাকবে, মানে www টা আপনি সেট করবেন। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই যে এখান থেকে ধরেন আপনার যে কি করতে হবে, যে আপনার এই যে নিচেরটা যেটা যে আপনার নন www থাকে www আপনি কিভাবে করবেন, তাই নন www থেকে www নেওয়ার জন্য এই যে এই কোডটা ব্যবহার করতে হবে। আর আপনি যদি মনে করেন www থাকে, যে এখানে ধরেন আমি একটা অন্য একটা সাইটে যাই, যেমন আমি গেলাম health.com, আমি এই সাইটটায় গেলাম, এই সাইটটার মধ্যে গেলে কিন্তু এখানে ধরুন এই যে www এখানে বর্তমানে রুট ডিরেক্টরি www আছে। তো এটা www আপনি উঠাই দিতে গেলে আমাদের কোন কোডটা দিতে হবে, এই যে www থেকে নন www করার জন্য এই যে এই কোডটুকু যদি আমরা এখান থেকে কপি করে নিয়ে আমরা যদি এই যে এখানে পেস্ট করে দেই, এখানে পেস্ট করে দিয়ে সেভ করলে কিন্তু আমি দেখবো যে কি এখান থেকে আমার এই যে www আছে এটা কিন্তু থাকবে না, উঠা যাবে। তো আমি www তে নন www করার জন্য এটা দিতে হবে। আর আপনি যদি যে www নাই, তাহলে আপনি যদি মনে করেন আমাদের এখানে তো এই সাইটের মধ্যে www বর্তমানে নাই, তো আমি www সেট করতে গেলে কি করতে হবে, আমাকে এই যে এখান থেকে এই কোডটা দিতে হবে, মানে আপনি নন www থেকে আপনার www তে আপনি নেওয়ার জন্য এই কোডটা দিতে হবে। এইটা হচ্ছে আপনার এই দুইটা বিষয় কাজ করে। এখানে একটা হচ্ছে www থেকে নন www করা, আর আপনার নন www যদি থাকে, www না থাকলে আপনি www তে আপনাকে এই ডোমেনটা নেওয়ার জন্য আমাকে এই নিচের কোডটা ব্যবহার করতে হবে। এইটা হচ্ছে আমাদের এই দুইটা বিষয়। এই দুইটা কোড আপনার এখানে এসে দিয়ে দিলে যেটা আপনার প্রয়োজন, বাস তাইলে আপনার কিন্তু এখানে কাজটা হয়ে যাবে। বাস এটা আমরা জানলাম। বাস তারপরে ধরেন এখান থেকে আমরা নিচে আসলে পরে তো আছে কি এখানে অ্যাড ট্রেলিং স্ল্যাশ, তার কাছে রিমুভ ট্রেলিং স্ল্যাশ, এই দুইটা বিষয় আমাদের সাইডে কি কাজ করে। তো এই দুইটা বিষয় এখানে কোনটা, যেমন এখানে যদি মনে করেন আমি আমার সাইডে আসি, আসার পরে করেন কি এই যে আমার এখানে যে টেস্ট পেজটা আছে, এই পেজের এই যে ডান পাশে এখানে কিন্তু একটা স্ল্যাশ দেওয়া আছে, এই পেজের ডান পাশে স্ল্যাশ দেওয়া আছে। আমি ধরেন যে ইউআরএলটা কপি করলাম, কপি করে ধরেন এখান থেকে আমি একটু নোটপ্যাডটা ওপেন করি, ধরেন আমি যা করে নোটপ্যাড ফাইল আমি এখান থেকে ধরেন আমি তৈরি করে এই নোটপ্যাড ফাইলটা ওপেন করলাম। ওপেন করার পরে এখন ধরেন যে এখানে আমি এই লিঙ্কটা এখানে পেস্ট করলাম। পাস করার পরে এখানে ধরেন যে কি এই যে এখানে ইউআরএলটা ডান পাশে কিন্তু একটা স্ল্যাশ দেওয়া আছে, তো এখন ধরেন মনে করেন আমি এখান থেকে আবার যদি নিচে এটা কপি করে স্ল্যাশ বাদ দিলাম, তাহলে এখন কিন্তু ধরেন এইটাও আমার একটা
পেজের ইউআরএল, টেস্ট পেজের, এটা কিন্তু ইউআরএল। তাহলে এখন ধরুন যে কি আপনি এই যে পেজ সাইডের মধ্যে এখানে যে পেজ আছে সেটা ডান পাশে কিন্তু এরকম স্ল্যাশ আসে। তো এখন আবার যদি মনে করেন আপনার কোনো পেজের মধ্যে আপনার কি আবার এরকম স্ল্যাশ ছাড়াও আসে, তো আপনাকে কিন্তু অবশ্যই আপনাকে কি করতে হবে যে এখান থেকে আপনি যখন এই যে আপনার সাইটটা ব্যবহার করবেন সেই ক্ষেত্রে আপনার এখানে যে ভার্সন হিসাবে আপনাকে যে কোনো একটা স্পেসিফিক ভার্সন আপনাকে সেট করে কাজ করতে হবে যে এই ভার্সনটা আপনি ব্যবহার করবেন আপনার সাইটের ক্ষেত্রে। তো এখন যদি মনে করেন আপনি যদি এখানে একাধিক ভার্সন আপনি ব্যবহার করেন, তা সেই ক্ষেত্রে আপনি কি করতে পারে, আপনার এখান থেকে ধরেন যে আপনার ডুপ্লিকেশন এরর আসতে পারে, ক্যানোনিক্যাল প্রবলেম আসতে পারে। তো সেই ক্ষেত্রে এরকম প্রবলেমগুলো আপনাকে ফিক্স করা কিন্তু ম্যানুয়ালি অনেকটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। তো অবশ্যই আপনাকে এখানে যে কি করতে হবে, যে কোনো একটা ভার্সনকে ফিক্স করে আপনাকে আপনার সাইডে কাজ করতে হবে। তাহলে এখন ধরেন এখন যদি আমরা এই যে এইটা স্ল্যাশ রাখি, তো এই যে স্ল্যাশ যেটা আছে, তো এইটা ধরেন এখানে আছে। আবার যদি আমরা যদি চাই যে অনেক সময় দেখি যে কি এরকম স্ল্যাশ থাকে না, তো এই যে স্ল্যাশ আপনার থাকে না, এইটা থাকে না, দুইটা ইউআরএল, কিন্তু এইটা এক ধরনের, এটা আরেক ধরনের। তো এখন যদি মনে করেন আপনি এইটা ব্যবহার করেন আপনার এখানে যে ভার্সন হিসেবে আপনি এইরকম ইউআরএল ব্যবহার করেন আপনার পেজের জন্য, তা সেই ক্ষেত্রে আপনার এই ইউআরএলটা আপনি কি করতে পারেন, আপনি রিরাইট করতে পারেন। যে আপনি এইটা যদি এখানে আপনার যে কি রাখেন, আপনি মেইন হিসেবে রাখেন, আপনার এই ইউআরএলটা রাখেন এরকম, তাহলে আপনি এখানে কি করতে পারেন, এইটাকে আপনি কি করতে পারেন যে আপনাকে রিডাইরেক্ট করতে পারেন, যে আপনার এখানে এই ইউআরএলটাকে আপনি রিডাইরেক্ট করে নিতে পারেন। অথবা আপনি যদি মনে করেন এইটা আপনি ব্যবহার করেন আপনার সাইটের মধ্যে আপনার এখানে যে বাটন হিসেবে, তো সেই ক্ষেত্রে আপনি যদি এরকম ইউআরএল প্রয়োজন বোধ করেন আপনার পেজে, তাহলে আপনি কি করতে পারেন, এখান থেকে আপনাকে এটা এই ইউআরএলকে আপনি রিডাইরেকশন করতে পারেন। বা আপনি এটাকে মেন ইউআরএল যদি রাখেন পেজের, তো সেই ক্ষেত্রে উপরের এরকম ইউআরএল আপনি যদি চান যে আপনার এখানে করার জন্য, তো সেই ক্ষেত্রে আপনি এই ইউআরএল থেকে ওইটাকে আপনি কি করতে পারেন, আপনি রিডাইরেকশন করে নিতে পারেন। তো এটাকে আপনাকে কোনটাকে আপনি এখানে কি করবেন, আপনার ভার্সন হিসেবে আপনি মেইন ইউআরএল হিসেবে রাখবেন, যে এটা আপনার এখানে মেইন যেটা রাখবেন, সেই ক্ষেত্রে এটাকে আপনি দেখানোর পরে এটাকে আপনি কি করবেন, রিডাইরেকশন করবেন। বাস এইভাবে আপনাকে এখান থেকে ভাইস ভার্সা দিয়ে দেখাই দিয়ে আপনি কাজ করতে পারেন। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তো এখান থেকে ধরুন এটা যদি আপনি চান যে এই যে যেটা স্ল্যাশ আছে এটার নামটা কি, এটা হচ্ছে আপনার ট্রেলিং স্ল্যাশ। তো এই ট্রেলিং স্ল্যাশ যদি চান আপনি রিমুভ করার জন্য, যে এই স্ল্যাশটা আপনি এখানে রাখবেন না, এই যে স্ল্যাশটা রাখবেন না, তাহলে কি করবেন, আপনি এই যে রিমুভ ট্রেলিং স্ল্যাশ আপনার এখান থেকে এই যে কোডটুকু আপনি সিলেক্ট করে কপি করবেন। কপি করে আপনার এসটি এক্সারসাইজে আপনি এই কোডটুকু এখানে আপনি পেস্ট করে দেবেন। এখানে পেস্ট করে আপনার সেভ চেঞ্জ করলে বাস কি হয়ে যাবে, আপনার এই যে স্ল্যাশ যেটা ট্রেলিং স্ল্যাশ এটা উঠে যাবে। আর আপনি যদি মনে করেন যে আপনার এখানে স্ল্যাশটা নাই, আপনার স্ল্যাশটা এখানে প্রয়োজন, তাহলে আপনি কি করবেন, এই যে উপরের যে কোডটুকু আছে অ্যাড ট্রেলিং স্ল্যাশ, এই উপরের কোডটুকু আপনি এই কোডটুকু দিবেন, আপনি এই কোডটুকু এখানে দিবেন। বা দিলে কি হবে, আপনার এই সাইডের ভিতরে এখানে কি হয়ে যাবে, স্ল্যাশটা চলে আসবে, স্ল্যাশটা এরকম স্ল্যাশটা চলে আসবে, মানে এই ট্রেলিং স্ল্যাশটা চলে আসবে। আপনার যদি চান তাহলে আপনি এই কোডের মধ্যে অ্যাড করতে পারেন। আর আপনি যদি মনে করেন যে স্ল্যাশটা ট্রেলিং স্ল্যাশ চান না, তাহলে আপনি এইটা দিয়ে আপনি ইচ্ছা করলে উঠাই দিতে পারেন। এটা হচ্ছে আমাদের এখানে ট্রেলিং স্ল্যাশ অ্যাড করে রিমুভ করার বিষয়টা। তো সেটা আমরা জানলাম। তাহলে বলছে এখান থেকে আপনার আপনার পেজের জন্য বা আপনার সাইটের জন্য আপনি এখানে যে কিরকম চান ইউআরএলটা, স্ল্যাশ দিয়ে চান, ট্রেলিং স্ল্যাশ দিয়ে চান, না এটা সারা চান, তাহলে বলছে আপনি যেটা দিয়ে চান সেই ভার্সনের আপনার সেই এটাকে ব্যবহার করতে হবে আপনার এখানে মেইন ইউআরএল হিসাবে। তো আপনি যদি চান যে অন্যটা রাখতে, তাহলে আপনাকে কি বলছে করার জন্য, আপনি এটা থেকে অন্যটাকে আপনি রিডাইরেকশন করে নিতে পারেন। তো এই কাজটা করতে পারেন, এগুলো আপনার একটু খেয়াল রাখতে হবে। না হলে বলছে কি আমরা যে আপনার সাইডে ডুপ্লিকেশন এরর বা ক্যানোনিক্যাল প্রবলেম, এই ধরনের প্রবলেমগুলো ফেস করতে হবে, যেটা আপনাকে ম্যানুয়ালি সমাধান করা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। বাস এটা হচ্ছে এই বিষয়টা। বাস তারপর আমরা এখন আসি, তারপর এখন আমাদের ইউআরএল রিডাইরেকশন, এটা তো আমরা দেখলাম ওল্ড পেজ থেকে নিউ পেজ, এটা তো আমরা অলরেডি প্র্যাকটিক্যালি দেখলাম। বাস তারপরে ধরুন এখন আমরা এখান থেকে ধরুন আমাদের এই যে এসইউ ফ্রেন্ডলি ইউআরএল একটা বিষয় আছে, এই বিষয়টা কি, তাহলে এই যে এসইউ ফ্রেন্ডলি ইউআরএল, তো এটা হচ্ছে কি যে এখন ধরেন যে আমাদের এই যে সাইডের মধ্যে এখন আসলে কিন্তু দেখা গেছে আমাদের এই সাইডের মধ্যে অনেক সময় যে আমরা কি দেখি যে আমাদের এখানে এই ডোমেনের মধ্যে যে ডোমেনের শেষে দিয়ে আমাদের যে কি থাকে যে .php বা .apache বা .html, তো এরকম ধরেন যে আমাদের কোনো বিষয় যদি দেখায়, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে আমাদের এই যে ডোমেনের পরে যে এরকম কিগুলা দেখায়, তো সেটা আমরা যদি চাই রিমুভ করার জন্য, তো এরকম কোনো বিষয় দেখালে আমাদের এই ডোমেনের পরে যে .html বা .apache বা কি বলছি আমরা PHP, তো এরকম যদি কোনো কিছু আমাদের এই ডোমেনের পরে দেখায়, সেটা যদি আমরা চাই রিমুভ করার জন্য, আমরা যদি চাই সেটা রিমুভ করার জন্য, সেই ক্ষেত্রে আমরা এই যে এসইউ ফ্রেন্ডলি ইউআরএল রাখার জন্য এই যে এখান থেকে এই কোডটা ব্যবহার করতে পারি। এখানে এক্সাম্পল হিসেবে কিন্তু আমার এই যে HTML দেখানো আছে, তো এখানে যদি মনে করেন আপনারা এই যে আমি একটু এখান থেকে এটা সিলেক্ট করে নিচ্ছি, কপি করে নিয়ে আমি ধরেন এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন ধরেন আপনারা যখন HTML একটা এক্সাম্পল স্বরূপ দেওয়া আছে, তা আপনারা যদি মনে করেন আপনাদের সাইডে কি দেখাচ্ছে
আপনার ডোমেনের পরে কি দেখাচ্ছে ডট পিএসপি বা অ্যাপাচি দেখাচ্ছে, পিএসপি দেখায়, তাহলে আপনি এইচটিএমএল এর কি লিখে দিবেন, পিএইচপি লিখে দিবেন। এই যে এখন সেম আপনারা এখানে পিএইচপি লিখে দিবেন, পিএইচপি, এই যে এখন আপনারা পিএইচপি লিখে দিবেন। বাস লেখা দিয়ে এখন আপনারা এই যে কোডটুকু এখান থেকে নিয়ে আপনারা কপি করে বাস আপনার এখানে আপনার htaccess এ বসায় দিবেন, বসায় দিলে এখানে বসায় দিলে বাস কাজটা বসায় দেওয়ার পরে সেভ চেঞ্জ দিবেন, বাস কাজটা আপনার হয়ে যাবে। তখন কিন্তু প্রবলেম আপনার দেখাবে না। বাস এটা হচ্ছে এই ক্ষেত্রে আপনার এসইউ ফ্রেন্ডলি ইউআরএল এর ক্ষেত্রে আপনি এই কোডিং ব্যবহার করতে পারেন। আপনার সেই যদি বলছি পিএইচপি বা এইচটিএমএল বা আপনার ওই যে যদি আপনার কি দেখায় যে আপনার এই ডট অ্যাপাচি আপনার ডোমেনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনার এসইউ ফ্রেন্ডলি ইউআরএল এর ক্ষেত্রে আপনি এটাকে রিমুভ করার জন্য তো সেক্ষেত্রে আপ কোডিং ব্যবহার করতে পারেন, যেটা অলরেডি আমি বললাম। বাস তারপরে এখন আমাদের এখানে কি আছে কাস্টম 404 পেজ সেটআপ। এখানে এই বিষয়টা কি বলছে যে এখন ধরেন এখানে আমরা যদি আমাদের এই যে এখানে সাইডে আসি, আসার পরে ধরেন এখানে ধরেন আমরা কি করলাম স্পেস দিয়ে আমরা এখানে ধরেন যে কোনো একটা পেজের নাম লিখলাম, লেখার পরে এখানে আমি এন্টার দেই, তাহলে কিন্তু ধরেন আমার এখানে এই পেজটা যদি থাকে আমার এখানে, তাহলে তো পেজটা এখানে শো করবে। যেহেতু এরকম কোনো এখানে এই নামে কোনো পেজ আমার এখানে নাই, তাহলে পেজ যেহেতু নাই তাহলে আমার এখানে কি চলে আসছে পেজ নট ফাউন্ড। তাহলে পেজ নট ফাউন্ড, পেজটা খুঁজে পাইতেছে না, এরকম এই চলে আসছে। তো এখন আপনি যাচ্ছেন যে কি এখন আপনার যদি এখানে কোনো এখানে এই রং পেজের দেওয়া হয়, নাম দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে এরকম এরর আসবে না, পেজ নট ফাউন্ড আসবে না। এখানে ধরুন যে কি আসবে যে এখানে এই যে কাস্টম 404 মানে 404 কোনো টাইপের এরর আসবে। এরকম যেমন আমি আবার একটু দেখাচ্ছি, যেমন আমি যদি আমার এই সাইটটায় যাই, যাওয়ার পরে ধরেন আমি এখানে এই যে কোনো একটা ভুল পেজের নাম দিলাম, দেওয়ার পরে ধরেন নাম দেওয়ার পরে এখানে কিন্তু এই যে ধরেন আমার এখানে এই যে 404 এরর চলে আসছে, এই যে এরকম 404 এরর চলে আসবে, কিন্তু এখানে কিন্তু এই সাইটের মধ্যে পেজ নট ফাউন্ড আসছে, কিন্তু এখানে কিন্তু 404 আসছে। তাহলে এই যে 404 এরকম যাতে আপনার কি আসে যে আপনার এখানে ভুল পেজের নাম লিখতে এরকম টাইপের এরর আসে, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে প্রথমে যে আলাদা একটা আপনাকে পেজ তৈরি করতে হবে 404 পেজ। তো সেটা তৈরি করার পরে আপনি যদি কি করেন আপনার এই যে এখান থেকে আপনার ডোমেনের নাম লেখার পরে আপনি সেই পেজের নামটা দিয়ে দেন, যে আপনি যে এখানে এই 404 পেজটা করছেন, এই 404 পেজের যে নামটা আছে সেই নামটা কি করবেন আপনি এখানে এই ইউআরএল এর পরে দিয়ে দিবেন। পাস দিয়ে দিলে কি হবে আপনার যখন এখানে ওই ভুল পেজটা পাবে মানে পেজটা না পাবে, তখন এখানে এই যে এটার মতো 404 পেজটা আপনাকে শো করবে। তো এই কাজটা মূলত করে এখান থেকে আপনারা করতে পারেন। বাস তারপর এখানে আমাদের দেওয়া আছে স্পিড অপটিমাইজেশন। তো এখান থেকে আমাদের স্পিড অপটিমাইজেশনের এই কোডটা এখানে আপনার কি কাজ করে, তো এখানে এটা করে কি এখন ধরেন যে আমাদের এই যে সাইটটা যেটা আছে, তো এই সাইটটা মনে করেন এখান থেকে যে আমরা যদি এখন যে আমরা যদি গুগলে মনে করেন যে পেজ যে আপনার অপটিমাইজেশন যা গুগলের এখানে কি পেজ স্পিড অপটিমাইজেশন আমরা গেলে, তো সেখান থেকে ধরেন যে কি এখন যে অপটিমাইজেশন গেলে আমরা যদি আমাদের পেজের স্কোরটা দেখতে চাই, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে ওই যে জি কমপ্লেক্স এরকম নামে কোনো একটা ধরেন যে ইস্যু শো করে, সেখানে ধরেন যে ক্লিক করলে যে এখানে আমাদের যে https এর যে আমাদের এই যে ক্যাশিং এর যে বিষয়টা সেটার মধ্যে কিন্তু আমাদের বিষয়টা অন করা থাকলে এবং HTTP এর পোস্টটা কিন্তু সেখানে HTTPS এর যে কোডগুলো সেগুলো কিন্তু আমাদের ইনেবল থাকে, সেগুলো শো করে। তো এখন ধরেন কি এখানে আমাদের যদি আমাদের এখানে সাইডে কোনো প্লাগইনস থাকে যে লাইট স্পিড এরকম কোনো প্লাগইনস থাকলে সেই প্লাগইনস এর মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি আমাদের সেই HTTP এর পোস্টটা কিন্তু HTTPS এর যে কোডটা আছে সেটা কিন্তু আমরা ওই প্লাগইনস এর মাধ্যমে আমরা সেট করে দিতে পারি। কিন্তু এখন যদি আপনার কাছে কোনো প্লাগইনস না থাকে, তো আপনার প্লাগইনস না থাকলে আপনি কি করবেন এই যে এখান থেকে ধরেন যে কি আপনি এই যে কোডটা যেটা আছে আপনি এই কোডটা এখান থেকে কপি করে নেবেন, নিয়ে আপনি এই যে https এখানে এসে আপনার কোডটা দিয়ে দিবেন যদি আপনার পেজের আপনার কি এই যে স্পিড অপটিমাইজেশনের জন্য, সেই ক্ষেত্রে এই কোডটা আপনি দিতে পারেন যে আপনার কাছে প্লাগইনস কোনো কিছু না থাকে সেই ক্ষেত্রে। তো এটা ধরুন আমাদের রয়েছে এই বিষয়টা, তো এগুলো কিন্তু আপনি করতে পারেন। তাইলে এখান থেকে কিন্তু মোটামুটি আমাদের এখানে যে বিষয়গুলো আছে আমরা কিন্তু এখান থেকে সমস্ত বিষয়গুলো এখান থেকে জানলাম যে কোন বিষয়টা কি কাজ করে, পাশাপাশি আমরা প্র্যাকটিক্যালি তো আমরা কয়েকটা বিষয় প্র্যাকটিক্যাল দেখলাম, তাছাড়া অন্যান্য বিষয়গুলো কি আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে আমরা জানলাম যে কোন বিষয়গুলো কি এখানে। তো এখান থেকে এইভাবে আমরা ধরেন https এর যে বিষয়টা আছে আমাদের এখানে একটা সার্ভার রিলেটেড আমাদের যে ফাইল, তো সেটা কিভাবে করতে হবে সেটা কিন্তু আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই দিলাম। তো এখান থেকে আমরা এই যে সি প্যানেলের আমরা থেকে দেখলাম আপনি যদি সি প্যানেলের মধ্যে আপনার অ্যাক্সেস না থাকে, তা সেক্ষেত্রে কিন্তু এই সেম কাজটা ধরেন যে ইচ্ছাগুলো আমরা কি করতে পারি আমরা ধরেন যে ইয়ে থেকে করতে পারি একটা প্লাগইনস এর মাধ্যমে। কিরকম আমি দেখাচ্ছি, তো আমার এই সাইটটার আমি WP অ্যাডমিনে চলে আসি, বাস এটা WP অ্যাডমিনে আমি যাই, যাওয়ার পর একটা প্লাগইনস এর মাধ্যমে আমি কাজগুলো করতে পারি। আশা করি ধরুন এখান থেকে আপনারা এই যে প্লাগইনস অ্যাড নিউ প্লাগইনসে যাবেন, এখান থেকে আমার এই WP ফাইল এই প্লাগইনসটা আমাকে এখানে ইনস্টল করতে হবে। এই যে ফাইল ম্যানেজার ইনস্টল নাও, ইনস্টল হয়ে গেল। ইনস্টল হওয়ার পর এখন আমরা অ্যাক্টিভ করে দিচ্ছি।
বাস এখন আমাদের এই যে এখানে WP ফাইল ম্যানেজারটা আমাদের এখান থেকে এই যে নিচে চলে আসে সেটিং এর পরে যে WP ফাইল ম্যানেজার আসার পর আমরা এই যে WP ফাইল ম্যানেজার এখানে ক্লিক করব। বাস এখানে ক্লিক করার পরে দেখবেন আমাদের কিন্তু এরকম চলে আসলো। আমরা এখান থেকে যে নো থ্যাঙ্কস বা আমরা ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পর এখন ধরুন আমার এখান থেকে এই যে পাবলিক HTML আমার এখানে যে সি প্যানেলের মধ্যে এই যেরকম আছে যে সি প্যানেলে যেরকম আছে সেম এখান যে বিষয়গুলো সেম বিষয়গুলো কিন্তু এখন ধরুন আমার এখানে চলে আসছে যে পাবলিক HTML, মানে এখানে আপনার পাবলিক HTML এগুলো যে বিষয়গুলো পাবেন সেম বিষয়গুলো আপনার এই প্লাগইনস এর মাধ্যমে বিষয়গুলো এখানে পাবেন। এখানে কিন্তু এই যে HTTX এর এটা আছে, তো আপনার HTTX এই যে এখান থেকে ক্লিক করার পরে আপনি এখানে চলে যাবেন এডিট অপশনটা কোথায় আছে আপনি দেখবেন, তো এখান থেকে আপনি এডিট করতে পারবেন। এখানে আসার পর আমরা দেখি কোথায় এডিট অপশন আছে, সিলেক্ট, এখান থেকে এটা না আপনার দেখবেন কোথায় এডিট অপশন আছে, আপনি যায় কিন্তু এটা এডিট করতে পারবেন। এখান থেকে আমরা এটা মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পর আমরা এই যে ডাউনলোড করলে আমরা ডাউনলোড করে কিন্তু এটা ব্যাকআপ রাখতে পারি। তারপরে আপনার এটা এডিট করার জন্য আমরা এই যে কোড এডিটর, এই যে কোড এডিটরে ক্লিক করি, এই যে কোড এডিটরে ক্লিক করে এই যে কোড এডিট করার অপশন চলে আসে, দেখেন চলে আসলো। আসার পর আপনি এই যে এখানে যেগুলো আমরা ব্যবহার করছি অলরেডি এই যে কোডগুলো যেগুলো ব্যবহার করছি নতুন করে যেগুলো করবেন আমরা একটা এন্টার দিয়ে নিচে আসবেন, আসার পরে কোডটা দিয়ে আপনি যে সেভ সরাসরি সেভ বা সেভ এন্ড ক্লোজ করতে গেলে এটা দিতে পারেন। বাস এই যে অপশনগুলো দেওয়া আছে আপনি চাইলে সরাসরি এই প্লাগইনস এর মাধ্যমে এখান থেকে আপনার HTTX যে আপনার সি প্যানেলের অ্যাক্সেস না থাকে, কিন্তু আমরা কিন্তু এই যে যখন লগ প্যানেল অ্যাক্সেস করছিলাম তখন কিন্তু আমরা সি প্যানেল থেকে সরাসরি বিষয়গুলো করছি না। তো এখন ধরুন আমাদের এই কাজটা HTTX ফাইলে করার জন্য সি প্যানেল আপনি অ্যাক্সেস থাকলে এখান থেকে করবেন, না থাকলে আপনার সাইটে ঢুকে এই যে এই প্লাগইন ইনস্টল করে আপনি এখান থেকে যা HTTX আপনাদের এডিট করে আপনি সেম কাজগুলো করতে পারেন। তো এইটা হচ্ছে এই বিষয়টা। তাহলে এখান থেকে কিন্তু আমরা এখান থেকে আমাদের যে এই সার্ভার রিলেটেড যে HTTX এর ফাইলটা কি, এটা আমরা কেন ব্যবহার করি, তারপর এটা কিভাবে ব্যবহার করতে হয়, এটার কাজগুলো কি, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাদের আমি এখানে কি করলাম এখানে শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই SEO ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 16 হাউ টু অপটিমাইজ HTTX ফাইল, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে ক্যাপ্রি টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।